ব্যাংক লুটেরাদের মালিকানায় ফেরার পথ বন্ধ, দাবি অর্থমন্ত্রীর। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চান প্রধানমন্ত্রী। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যা মামলা লড়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। 1 বছরে ধাপে ধাপে ভোটের পরিকল্পনা। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী হতে পারবেন যে কেউ। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু। হাসপাতালে নতুন করে ভর্তি 124। জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দেশজুড়ে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন। পরিস্থিতির উন্নতিতে সময় চেয়েছেন জ্বালানি মন্ত্রী। আমি আশা করি আগামী 2 দিনের মধ্যে এই অবস্থার উন্নতি হবে। উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপ কমে যাবে। দুই দেশে 8 মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। মার খেয়ে ফের হামলা বন্ধের কথা বলছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দোহায় হচ্ছে বৈঠক। সাম্বা বনাম সামুরাই। আর্জেন্টিনার রণকৌশল নিয়ে ব্রাজিলের মুখোমুখি জাপান। সেলেসাও একাদশে নাও থাকতে পারে নেইমার। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সঙ্গে আমি শান্তা শার্লিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। বাতিল হলো কালো টাকা সাদা করার সুযোগ। সংসদে প্রধানমন্ত্রী জানান যে অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংক খাত পুনর্গঠন এবং কর্মসংস্থান তৈরিতে 3 ধাপে কাজ করবে সরকার। এ সময় কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে। টিআইএন শিথিল করা সহ অর্থ বিলের জন্য নানা সংশোধনী প্রস্তাব দেন সরকার প্রধান। আর জানুয়ারি থেকে অর্থবছর শুরু করার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। রাজস্ব আহরণে কালো টাকা সাদা করা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল বাজেটে। এর মাঝে বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করার সুপারিশ এসেছে অর্থবিলে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সোমবার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সে সুযোগ রাখতে চাচ্ছে না সরকার। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অর্থবিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানোর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তি, স্থানীয় উৎপাদনে বিদ্যুৎ খাত সহ নানা খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার প্রস্তাব করেন। স্বর্ণালংকারে ভ্যাট কমানো ছাড়াও ওষুধ শিল্প ও গৃহস্থালী কাজেও আমদানি করা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানিমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ করা সহ নানা উদ্যোগে 3 ধাপে কাজ করবে সরকার। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য 2টি দেশ সফর করে এসেছে, একটি মালয়েশিয়া এবং একটি চীন। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা।
এ সময় বাজেট আলোচনায় অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরকে সময় নির্ধারণ সহ রাজস্ব খাতে আরও গতিশীল পদক্ষেপের দাবি জানান বিরোধী দলীয় নেতা। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বাজেট আলোচনায় সরকারি প্রকল্পে ব্যয়ের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে না ভেবে বরং প্রকল্পগুলো রাষ্ট্র ও জনগণের কতটা কাজে আসবে সরকার সেদিক বিবেচনায় আনবে বলে জানান প্রধানমন্ত্রী। ফিরিয়ে দিতে হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সমালোচনা ও বিরোধিতার মুখে অবশেষে ব্যাংক লুটেরাদের মালিকানায় ফিরে আসার পথ বন্ধ করে দিল সরকার। এ সংক্রান্ত ব্যাংক রেজুলেশন আইন 18 ক ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাজেট ঘাটতি পূরণ এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা আনা হবে। হাসিনা আমলে 1 ডজনের বেশি ব্যাংকে সরকারি ছত্রছায়ায় ব্যাপক অনিয়ম লুটপাট হয়েছে বলে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে আসে। এর মাঝে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে ওই সরকার। এজন্য প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন আইন। তবে এই অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে গিয়ে নির্বাচিত বিএনপি সরকার 18 ক ধারা যুক্ত করে, যার ফলে এসব ব্যাংকে লুটপাট করা মালিকরা আবারও ফিরে আসার সুযোগ পাবে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করে বিভিন্ন মহল। অবশেষে সমালোচনার মুখে ধারাটি বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন অর্থমন্ত্রী। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এমন তথ্য জানানোর পর অর্থমন্ত্রী বাজেট প্রসঙ্গে বলেন, নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হবে, কর আহরণেও আসবে স্বচ্ছতা। স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে, ওইরকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আইনি কাঠামো পর্যালোচনামূলক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, নতুন বাজেটে আগের বছরের তুলনায় অনুন্নয়ন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীতে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান যে শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত 1টি গাছ রোপণের আহ্বান জানান তিনি। 27,000 শিক্ষার্থী ও 16,000 শিক্ষকের প্রায় 8,000 নতুন ভাবনা। সারা দেশ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো বাছাই করা 100টি প্রকল্প স্থান পায় এই প্রদর্শনীতে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসাহ দেন শিক্ষার্থীদের। সেরা 10 টিমকে দেয়া হয় আর্থিক পুরস্কার। নবম স্থানের পুরস্কার গ্রহণ করছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক উল্লেখ করে সরকার প্রধান শিক্ষার্থীদের দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়াস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়াস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। এর আগে একযোগে দেশের 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত 1টি গাছ রোপণের আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিএনসিসির ভূমিকা রয়েছে জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।
গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সক্রিয় থাকলেও সংসদে এখনো কার্যকর বিরোধী দলের পূর্ণ ভূমিকা রাখতে পারেনি জামাত ও এনসিপি, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে বিরোধী দলের দাবি, অধিকাংশ সদস্য নবীন হলেও অতীতের যে কোনো বিরোধী দলের তুলনায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখছেন তারা। মাজহারুল ইসলামের রিপোর্ট দেখুন। 2026 এবং 27 অর্থবছরের প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ও নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ, গণভোট, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদের ভিতরে বাইরে নিজেদের অবস্থান তুলে ধরছে দল দুটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা এবং বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগে এরই মধ্যে সংসদ থেকে 4 দফা ওয়াকআউটও করেছে তারা। আমাদেরকে আসলে সেভাবে কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা দেখেছি এর আগে অনেক ছোট ছোট বিরোধী দল ছিল। আওয়ামী লীগ 2001 সালে আমাদের প্রায় অর্ধেক সাইজে ছিল, তারপরেও তারা যে পরিমাণ সুযোগ পেতেন আমাদেরকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করছি, এবং বিশেষ করে বিভিন্ন নিয়মের বেড়াজালে আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। যারা সরকারি দলে যারা আছেন এবং তারা যখন কথা বলেন তাদের সময়ের ক্ষেত্রে কিন্তু এটা অবারিত থাকে, কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কিন্তু সেটা অবারিত থাকে না। সরকারি দল এবং বিরোধী দলের এই যে মেকানিজমটা সংসদের মধ্যে আছে তার কারণে। তবে বিরোধী দলের ভূমিকায় কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সংসদ ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য বা জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করার মতো বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই 2-1 হয়তো অনভিপ্রেত কোনো কথা বলেছেন এই সংসদে, এবং অনেকগুলো কথাই যে এটা সংসদের কার্যতালিকায় আর রাখাও হয়নি, এমন ধরনের বক্তব্য হয়তো সরকারি দলের অনেকেও দিয়েছেন, বিরোধী দলের 2-1 এটা দিয়েছেন আর কি। কিন্তু মোটা দাগে বিরোধী দলে যারা আছে, আমরা সংসদে জনগণের পক্ষ থেকে জনগণের যে কনসার্নগুলো আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে এটা মনে রাখতে হবে, সংসদ নেতা থেকে শুরু করে আমার মনে হয় প্রায় 260 or something লাইক দ্যাট সকলেই নতুন, তো কাজেই অভ্যস্ততা একটা বিষয় থাকে, কিন্তু প্রথম দিক থেকে আমরা মৌলিক বিষয়গুলো কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে এখনও শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অবস্থায় পৌঁছাতে পারেনি জামাত ও এনসিপি। ফলে সরকারের নীতি ও সিদ্ধান্তে তাদের প্রভাব এখনও সীমিত। বিরোধী দলগুলো আসলে প্রত্যাশিত পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পারছে না। আলাপ আলোচনা হচ্ছে অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে, অনেক কিছু বিতর্ক নিয়ে, অনেক নতুন কথা নিয়ে, অনেক ভাইরাল হওয়ার মতো কথাবার্তা আসতেছে, কিন্তু জনগণের আলটিমেটলি সংসদের যে অর্থ সেই জায়গায় কিন্তু বিরোধী দল কন্ট্রিবিউট করতে পারছে না। বিভিন্ন দেশের সংসদের কার্যপ্রণালী ভালো করে পড়ার পরামর্শ দিলেন এই বিশ্লেষক। একই সাথে সংসদ সদস্যদের নিয়ে নানা ইস্যুতে কর্মশালার আয়োজনের তাগিদও দেন তিনি। পৃথিবীর যে বিখ্যাত পার্লামেন্টগুলো আছে তাদের যে সকল ডকুমেন্টগুলো আছে একটু পড়া, কিছু ডকুমেন্টারি দেখা, এবং ওই দেশের সাংসদরা কিভাবে ভূমিকা রাখছেন সেটা একটু ফলো করা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এবছরই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে এসে জুলাই হত্যার বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও তার রয়েছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। 5 আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনে চালানো হত্যার মামলায় মৃত্যুদণ্ডের আসামি তিনি। দিল্লিতে বসে দেয়া তার বক্তব্য প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা। তবে রোববারও ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরেই ফিরছেন দেশে। এক্ষেত্রে কারো সঙ্গে যাবেন না সমঝোতায়। এ প্রশ্নে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সেই অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। জুলাই হত্যাকাণ্ডের আরও 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আর এসব মামলার আসামির তালিকায় রয়েছে শাহজাহান খান, আমির হোসেন আমুসহ সাবেক পুলিশ কর্মকর্তার নাম। যে 10টা রিপোর্ট সাবমিট করা হয়েছে সেগুলোতে ফর্মাল চার্জ আমরা আগামীকালকের মধ্যে অথবা ভ্যাকেশনের পরে 21 তারিখে যখন খুলবে সাথে সাথে আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেবো। বাকি তাতে ওই 10টা ফর্মাল চার্জ এবং যে 24টা মামলা এখন বিচারাধীন
এই মোট 34টি মামলা এখন বিচার কাজ চলবে। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় আসছে মঙ্গলবার। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রমাণ হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রায় 5,000 নির্বাচন ধাপে ধাপে 1 বছরে করতে চায় তারা। আর আওয়ামী লীগ প্রশ্নে বলছে দলীয় প্রতীক না থাকায় শর্ত পূরণ করে প্রার্থী হতে পারবেন যে কেউ। তবে সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো চিঠি পায়নি ইসি। স্থানীয় সরকারের 4,581 ইউনিয়ন পরিষদ, 61 জেলা পরিষদ, 495 উপজেলা পরিষদ, 330 পৌরসভা, 13 সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নির্বাচন উপযোগী রয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সবখানে রয়েছেন সরকারের দেয়া প্রশাসক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় নির্বাচন ছাড়া এ পর্যন্ত হয়নি স্থানীয় সরকারের কোনো নির্বাচন। এখন দলীয় সরকারের অধীনে নির্দলীয় স্থানীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন। ইসি বলছে এই নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রস্তুত আছে। হালনাগাদ করা হচ্ছে আচরণবিধি। অক্টোবরেই শুরু হতে পারে ভোট। সেপ্টেম্বর অক্টোবর তো মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তো আর ওর বাইরে তো কিছু বলবো না বা বলার সুযোগও আমার নেই। তাহলে এর দেশে আমরা এখন এন্ড অফ জুনে আছি, তাই না? জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3 মাস আমরা তো প্রস্তুতিটা নিচ্ছি। এবারে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে নির্দলীয়, তাই থাকছে না দলীয় প্রতীকের ব্যবহার। নির্বাচন কমিশন সচিব বলছেন নির্দলীয় ভোট হওয়ার শর্ত পূরণ করতে পারলে যে কেউ হতে পারবেন প্রার্থী। যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। এইটুকুই, এর বাইরে আর এর ব্যাখ্যা আমার দিক থেকে কোনো ব্যাখ্যা নেই। ধাপে ধাপে পৌর ও ইউপির ভোট শুরু করতে চায় কমিশন। পৌরসভায় একদিনে করা হবে নাকি ধাপে ধাপে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কত তারিখ পর্যন্ত আমরা ভোটারদেরকে নির্বাচনের আওতাধীন করব, তো এটাও একটা প্রশ্ন। যেমন আগে ছিল 1 জানুয়ারি, এখন তো আমাদের নির্বাচন কমিশনের এখতিয়ারে এটা এসছে। তাহলে আমার ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানাচ্ছে ইসি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে 5 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে চলছে এডিস মশা নিধনের কার্যক্রম। তবে বিশেষজ্ঞরা বলছেন যে শুধু সিটি কর্পোরেশনের অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত অভিযানে মিলছে এডিস মশার লার্ভা। কোথাও নির্মাণাধীন ভবন, কোথাও ছাদ বা আঙিনায় জমে থাকা পানিতে মিলছে লার্ভা। এসব ভবনে অভিযান চালিয়ে জরিমানা করেছে সিটি কর্পোরেশন। তবুও বর্ষার মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকার উদ্বেগ বাড়ছে জনমনে। এরই মধ্যে পরিস্থিতি আরও শঙ্কার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জন মারা গিয়েছেন, তাদের মধ্যে 2 জন পুরুষ। সবাই কিন্তু জানে যে ডেঙ্গু আসলে কিভাবে প্রতিরোধ করতে হয়, বংশবিস্তার রোধ করাটা, সেটা কিন্তু আসলে সবাই জানার পরও সেটা মানতে চায় না। অবহেলা করা যাবে না, কারণ মৃত্যু ঝুঁকিটা কিন্তু ডেঙ্গুতে অনেক বেশি। কারণ 4টা টাইপটা 1, 2, 3, 4 যে কোনো একটাতে কিন্তু সে আক্রান্ত হলে পরবর্তীতে অন্য আক্রান্ত হচ্ছে, সেটার ঝুঁকিটা অনেক বেশি। এই জন্য আক্রান্ত হলে শরীর চিকিৎসকের পরামর্শ। সিটি কর্পোরেশন বলছে যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে, পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমে অব্যাহত রয়েছে। নগরবাসীকেও নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই লার্ভা জন্ম নিয়ে আপনাকে ফার্স্টে কামড় দিবে, সেই কামড়ের মধ্যে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যাবেন। আপনি যদি আপনার বাসাটা পরিষ্কার করতে নাও পারেন, যদি মনে করেন সিটি কর্পোরেশনের কোনো সহযোগিতা প্রয়োজন আছে, আমাদেরকে জানান, আমরা গিয়ে পরিষ্কার করে দিব। তারপরেও যাতে ডেঙ্গুর যেই লার্ভা সেটা যাতে সৃষ্টি না হতে পারে সেই ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় মশার প্রজননস্থল ধ্বংস করা। ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স, গড় ইন্ডেক্স 20-এর উপরে আছে। এই মুহূর্তে আমরা একটি ফরকাস্টিং মডেল যেটি তৈরি করি সবসময়, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে। যেটি করণীয় সেটি হচ্ছে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে সঙ্গে কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার যার বাড়ির আঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 18 জন। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 5000-এ। নুসরাত জাহান, স্টার নিউজ। এদিকে দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এতে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 716 জনে। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়েছে যে গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 744। এ নিয়ে 15 মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা 619 শিশুর। আর হামে মারা গেছে আরও 93 শিশু। এছাড়া 15 মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 99,207 আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 11,710 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 82,844 জন রোগী। এর মধ্যে 79,000-ই বাড়ি ফিরেছেন। গরমের মাঝে লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশে জনজীবন, ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনা। মানববন্ধনও করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় বিদ্যুৎ না মেলায় সংকট বেড়েছে। এই চিত্র টাঙ্গাইলের। লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। একদিকে তীব্র গরম, তার উপর চলছে বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের ম্যাচ চলাকালে লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। আমাদের বাচ্চা এবং ডেলিভারি মায়েরা, বোনেরা, তারপর আমাদের অসুস্থ যে মুরব্বী আছে, মা, বোন, বাবা যারা আছে এবং কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না। পাশাপাশি মানববন্ধন বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন গরমের মাঝে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। কারেন্ট প্রতি ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে 1 ঘন্টা থাকতেছে। ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা মাল উৎপাদন করতে পারতেছে না, আর মানে নানাবিধ সমস্যা আছে এই লোডশেডিং এর কারণে। মাল্টিমিডিয়ায় ক্লাস হয়, সেই ক্লাসগুলো নিতে পারছে না। সার্বিকভাবে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। অনেক সময় হেরিকেন লাইট এরকম জ্বালিয়ে আমাদের পড়ালেখা করতে হচ্ছে, আর গরমে খুব কষ্ট করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, তাই বেড়েছে সমস্যা। পাওয়ার বিপরীতে আমরা বাই রোটেশন লোডশেড করে থাকি, আমাদের নিজস্ব শিডিউল আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন ঢাকার থেকে অপারেশন করা হয় তখন এই শিডিউলটা আমরা ঠিক রাখতে পারি না। সাপ্লাই কম পাচ্ছি বলেই লোডশেডিং আমাদের করতে হচ্ছে, আমাদের নিজস্ব কোনো এখানে নাই। তবে রোববার সংসদকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই কারণে রাজধানী সহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। পরিস্থিতির উন্নয়নে 2 দিন সময় চেয়েছেন তিনি। এটা একটা জাতীয় সংকট, আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। মিথিলা আঞ্জু, স্টার নিউজ। সীমান্তে কাটছে না উত্তেজনা। মেহেরপুরে আবারও 10 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়েছে। আর কুড়িগ্রামের নৌমারিতে টানা 15 দিন ধরে শূন্যরেখা অবস্থান করছেন 3 যুবক। একের পর এক পুশিং চেষ্টা, তার সাথে বিএসএফের সড়ক নির্মাণের উদ্যোগ, এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে মেহেরপুর সীমান্তে। এর মাঝে আবারও সেই মেহেরপুরেই 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করল বিএসএফ। নাজিরাকোনা সীমান্ত দিয়ে এসব মানুষকে পুশিনের চেষ্টা করা হয়, তবে তা প্রতিহত করছে বিজিবি, সাথে ছিল গ্রামবাসীও। পুশিং কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি, আমরা কিন্তু আটকাতে পেরেছি এবং ধরতেও পেরেছি। ওরা যেভাবেই চেষ্টা করুক না কেন,
সবগুলাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনারা আমাদের টেকনিক্যাল সক্ষমতা বলেন, আমাদের জনবল বৃদ্ধি বলেন, স্থানীয় লোকজনের সাথে আমাদের কোলাবোরেশন বলেন, সবগুলা ক্ষেত্রেই আসলে এখন আমরা মোটামুটি আগের চাইতে অনেক বেশি গভীরভাবে এবং আরো অনেক বেশি কৌশলী কার্যকারীভাবেই পদক্ষেপগুলো নিয়েছি। বদলায়নি কুড়িগ্রামের রৌমারীর ভন্দুরচর সীমান্তের শূন্যরেখার চিত্র। টানা 15 দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন 3 যুবক। সব মিলিয়ে উদ্বেগ আতঙ্কে স্থানীয়রা। প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সীমান্ত, কমবে উত্তেজনা? অনেক আতঙ্ক আছে এলাকার জনগণ। এ নিয়ে পুশিং নিয়ে ঝামেলা আছে, আমরা পুশিং নিয়ে সারা রাত পাহারা করি, টহল করি এখানে। কালকে একটু উত্তেজনা বেশি হয়েছিল, তারা অ্যাম্বুশ নিয়ে আছে, তারা এমন ভাব করছে যে মনে করেন যে কখন গোলাগুলি বেঁধে যায়। সীমান্ত সুরক্ষায় জোরদার আছে বিজিবির টহল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে নদ নদীতে। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট। এরই মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে ডুবেছে নিম্নাঞ্চল, পানিবন্দী রয়েছেন অনেকেই। আগামী 48 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির পর উজানের ঢল, খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। হু হু করে পানি নামছে ভাটিতে, ডুবছে নিম্নাঞ্চল। এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবেছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত। এতে বিপাকে পানিবন্দী মানুষ। বাড়ির থেকে বাইরে হবার পারছি না, আমার ছাওয়া পোয়া বা গরু বাছুর নিয়ে বিভিন্ন জ্বালা, খুব কষ্টে আছি আমরা। বাদ তো সম্ভাবনা বাদ ঠিকই না থাকে, আর গরুর পরিস্থিতি তো খুব খারাপ। আজকে শরৎ নামার কোনো বুদ্ধি নেই। কালকে থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আকাশকে সব চলে গেছে, খাবার পাইছিল। স্থানীয়দের দাবি, এ নিয়ে 2 সপ্তাহে 4 দফা পানিবন্দী হলেন তারা। বারবার ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতির মুখে চাষিরা। ধানের গাজা টাজা সব চলে গেছে, ডুবে গেছে। ভাত টাত, গরু ছাগলটা ধরি খুব মুসিবত পড়ছি। 2 সপ্তাহ ধরিয়ে বারবার বন্যা হইতে আছে, খেতপালা নষ্ট হয়েছে, বাদাম খেত নষ্ট হয়েছে, আমন ধানের বেতন ফেলা আছে, এগুলো নষ্ট হয়েছে। পানি বাড়ছে দুধকুমার সহ আরও কয়েকটি নদীতে। সেখানকারও কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে, ভোগান্তিতে মানুষ। আগামী 48 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শঙ্কা আছে বন্যার। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ কর্মকর্তাদের। আগামী 48 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। পানির উঠা নামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। বন্যা মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানিয়েছে প্রশাসন। রিজভী হাবিব, স্টার নিউজ। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ মোস্তফা মনোয়ার। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে সমাহিত হবেন তিনি। বাংলাদেশের পাপেট ম্যান তিনি, কারো কাছে শিল্পী ভাই। জীবনভর শিল্পে নিমজ্জিত থেকে রং আর তুলির স্পর্শে শিশু কিশোরদের মনে গেঁথে দিয়েছেন জীবনবোধের এক নির্মল ছবি। শৈশবে নদীর বুকে মেঘের প্রতিফলন দেখে তার ভেতর জন্মেছিল ছবি আঁকার বোধ। দিনে দিনে সেই অনুভব ছড়িয়ে পড়ে শিল্পের নানা মাধ্যমে। তিনি হয়ে ওঠেন একটি জাতির সংস্কৃতির অগ্রগামী পথিক, দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ছিলেন হাসপাতালে ভর্তি। বরেণ্য এই শিল্পী সবকিছু ছাপিয়ে চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিতে অনেকবার ছিলেন, ফেরত এসেছেন, লাইফ সাপোর্ট ছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। ব্যক্তিগত শিল্পকর্ম ছাপিয়ে নিজেকে মেলে ধরেছেন এক উদার ও মহৎ শিক্ষক হিসেবে। কয়েক প্রজন্মের কোমলমতি শিশুদের চিন্তা ও মননে বপন করে দিয়েছেন শিল্পবোধ। শিখিয়েছেন কিভাবে ধরতে হয় রং তুলি আর কিভাবে দিতে হয় নবজাতক শিল্পীর প্রথম আঁচড়। টেলিভিশনের পর্দায় পাপেট শো বা পুতুল নাচকে জনপ্রিয় করে তোলার পেছনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। 52 ভাষা আন্দোলনে ছবি আঁকার অপরাধে তাকে যেতে হয়েছে কারাগারে, আর 71-এ
শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে নিজেই ছুটে গেছেন শরণার্থী শিবিরে। এরপর সকল শিল্পকর্মের স্পন্দনে বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে গেঁথে দিয়েছেন যত্নে। স্বাধীনতার পর 1976 সালে তার নির্দেশনায় বিটিভিতে শুরু হয় নতুন কুড়ি। এছাড়া গানের অনুষ্ঠান এসো গান শিখি, ছবি আঁকার পাঠ, মনের কথা আর মিনা কার্টুনের মতো নান্দনিক অনুষ্ঠানগুলো তারই মস্তিষ্কপ্রসূত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন কিংবা মঞ্চে রক্তকরবী নাটকের নির্দেশনাসহ শিল্পের নানা মাধ্যমে বারবার নিজের সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার সাক্ষ্য রেখেছেন এই শিল্পী। 1935 সালে জন্ম নেওয়া এই শিল্পী চারুকলার জগতে অনন্য ভূমিকার জন্য পেয়েছেন 21 পদকসহ অজস্র পুরস্কার। তার সমস্ত অবদান স্মরণে রেখেই বলতে হয়, তার ছড়িয়ে দেওয়া পাপেট শো থেকে যাবে চিরকাল। সেই সঙ্গে থেকে যাবেন বাংলার এই পাপেট ম্যান মুস্তাফা মনোয়ার। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের দলীয় কর্মসূচি ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলন করছে এনসিপি। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি বাংলা মোটরে, দলটির অস্থায়ী কার্যালয়ে। আপনারা জানেন এই দিনটি আমাদের এই জুলাইয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে নারীরা, আপনারা দেখেছেন যে কিভাবে রাতের বেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীদের জাগরণ ঘটেছিল এই ফেসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। 15 জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। 16 জুলাই বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। 17 জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। পুনরাবৃত্তি করছি, 17 জুলাই ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। 19 জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 20 জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 22 জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা হচ্ছে সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। 23 জুলাই আমাদের কর্মসূচিটি হচ্ছে আহতের কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি। 24 জুলাই শুক্রবারে আমাদের জুলাই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। 24 জুলাই একই দিনে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা। দর্শক, আমরা দেখছিলাম, কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এনসিপি। সরাসরি ছিলাম আমরা সেখানে। শিক্ষক বদলিতে বড় একটি সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে, সেটি যে কোনো মূল্যে ভাঙার হুঁশিয়ারি দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন যে এই সিন্ডিকেট ভাঙা না গেলে ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব না। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এনজিও বিষয়ক সেমিনারে কথা বলেন প্রতিমন্ত্রী। আধুনিক জাতি গঠনে পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেন তিনি। জানান, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধাপে ধাপে কাজ করছে সরকার। এ যাত্রায় প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করা এনজিওগুলোর সহযোগিতা চান তিনি। এ সময় কর্মমুখী শিক্ষা গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। বদলির সিন্ডিকেট বিশাল সিন্ডিকেট। আমার ডিপির হাফ আটকে আছে বদলি সিন্ডিকেটে, আমার মন্ত্রণালয় আটকে থাকে আপনার কি বলেন এই বদলি সিন্ডিকেটে। তো এইসব সিন্ডিকেট তো আমরাই চাই ভাঙতে ভাই, আমরা চাই না তো এইসব সিন্ডিকেট। রাজস্ব খাতেও তো আমাদের কিছু দুর্বলতা আছে। আমরা তো 20,000 কোটি টাকার উপরে এখন আমি বছরে আমার সহকারী শিক্ষকদের বেতন দিই 20,000 কোটির উপরে। তো এটা হঠাৎ করে আমি 40,000 কোটির উপরে যেতে পারি না। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভারত, নেপাল ও মালদ্বীপ থেকে আসা শিক্ষার্থীরা। কঠোর গাইডলাইনের কারণে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ নেই ভারতের ছাত্রদের। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সমাধান না হলে নেতিবাচক বার্তা যাবে আন্তর্জাতিক অঙ্গনে। হাবিবুর রহমান অবির প্রতিবেদন দেখুন।
বাংলাদেশে উৎকণ্ঠায় দিন কাটছে কাশ্মীরি শিক্ষার্থী তাবিন্দার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে 2 বছর আগে ভর্তি হয়েছিলেন ঢাকার মগবাজারের আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণে এখন তার দুচোখে শুধুই অন্ধকার। খরচ হয়ে গেছে পরিবারের 32 লাখ টাকা, ভবিষ্যতও অনিশ্চিত। Cancellation of the license, we were very disheartened and we couldn't sleep and we were not even able to focus on our studies, which also gave a huge setback. তার মতন একই রকম উদ্বেগে আছেন আরও 200-র বেশি বিদেশি শিক্ষার্থী, 2 জন বাদে যাদের সবাই ভারতীয় নাগরিক, বিশেষ করে কাশ্মীর অঞ্চলের শিক্ষার্থী। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের শর্ত হল যে প্রতিষ্ঠানে MBBS পড়বে শিক্ষার্থী সেখানেই শেষ করতে হবে পড়াশোনা ও ইন্টার্নশিপ। আমি আসাম থেকে এসেছি, এখানে MBBS করা লাগলে 50 থেকে 52 লাখ টাকা খরচ হয়ে যায়। যদি প্রবলেমটা সলভ না হয়, লাইসেন্সটা ঘুরায় না পাইলে আমাদের এই টাকাগুলো ওয়েস্ট হবে, তারপর আমার ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। I cannot think about my future because our future is not safe. এমন পরিস্থিতিতে উদ্বেগ জানালেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সিনিয়র এই নেতা। এই মেসেজটা বিদেশে গেলে এই বিদেশ থেকে কোনো ছাত্রছাত্রী এদেশে আর পড়তে আসবে না। একটা প্রতিষ্ঠানকে রুগীরা যেখানে সার্ভিস পাচ্ছে, যেখানে কম মূল্যের চিকিৎসা পাচ্ছে, অবিলম্বে এই হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোষী ব্যক্তিদেরকে আওতায় এনে এই কলেজ এবং চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুন্দরভাবে রান করতে পারে এই ব্যবস্থা করা উচিত। জনস্বাস্থ্যবিদরা বলছেন ঢাকায় এমনিতেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব, তাই হাসপাতাল বন্ধ না করে অন্য ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থা নেওয়ার পরে সবাই নড়ে চড়ে বসছে, সরকারি হোক বেসরকারি হোক, সেটাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য। শাস্তি সর্বোচ্চ হতে পারে, আবার সেটা সংশোধনও হতে পারে। লাইসেন্স ফিরে পেতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে আদ্দিন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। নিজের ঘর থেকে শিশু শ্রম বন্ধে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি আহ্বান জানান। জনসচেতনতা তৈরিতে কনভেনশন সেন্টারে সুধী সমাবেশের পরিবর্তে মসজিদে ইমামরা আরও বেশি কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ছোট ছোট পাইলট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে শিশু শ্রম বন্ধ কাজ করা প্রয়োজন বলে মত দেন তিনি। আর শিশু শ্রম বন্ধে সচেতনতার জন্য মাধ্যমে আর সবাই মিলে দেশ গড়ার আহ্বানও জানান তিনি। গাবতলী টার্মিনালে সব অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সহ অবৈধ পার্কিং উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বিকেলে পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবেশ বান্ধব টার্মিনাল তৈরির কাজ চলছে। একই সঙ্গে যানজট নিরসনে নেওয়া হচ্ছে প্রবেশ মুখে শৃঙ্খলা ফেরানোর ব্যবস্থা। টার্মিনালে লম্বা সময় ধরে গাড়ি রাখার সুযোগ নেই উল্লেখ করে প্রশাসক আরও জানান, যত দ্রুত সম্ভব অবৈধ পার্কিং ঠেকাতে পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন। আগামীর বাস টার্মিনালগুলো হবে নান্দনিক ও সেখানে পরিবেশগত অব্যবস্থাপনা থাকবে না। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত 8টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সূচি দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে। এ ব্যাপারে দোহায় বৈঠকে বসতে রাজি হয়েছে দুই দেশ। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দাবি করা হয়, বাহরাইন ও কুয়েতের হামলায় 8টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে, সামরিক তৎপরতার সময় ছিটকে আসা শাপনেরের আঘাতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে ফের উত্তেজনা বাড়ার মধ্যেও হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তেহরানের। এ ব্যবস্থাকে পাশ কাটানোর যে কোনো উদ্যোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করা হয়।
তবে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র আপাতত একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখতে রাজি হয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ নিরসনে মঙ্গলবার দোহায় মুখোমুখি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে আলোচনায় ফেরার আগে নিজেদের শর্তের কথা মনে করিয়ে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা মেহেদি ফাজাইলি বলেছেন, জব্দ করা অর্থে প্রবেশাধিকার সহ সমঝোতার গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচনায় আবারও গুরুত্ব পাচ্ছে লেবানন ইস্যু। তেহরানের দাবি, দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি থাকতে হবে। তাদের মতে এমন রূপরেখা ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও মাঠের বাস্তবতা এখনও অস্থির। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেনাপ্রধান জেনারেল ইয়ার জামিল বলেছেন, লেবানন সংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে ইসরায়েল এবং এর সফল বাস্তবায়নে কাজ করবে তারা। এদিকে লেবাননে চলমান সংঘাতের মধ্যেই গাজায় নতুন প্রাণহানির খবর এসেছে। আর সিরিয়া সতর্ক করে বলেছে, ইসরায়েলে চলমান সামরিক অভিযান পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডেতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। সোমবার হামবুর্গের পশ্চিমাঞ্চলীয় শহরে এই হামলার ঘটনা ঘটে। প্রায় 50,000 মানুষের এই শান্ত শহরটিতে আকস্মিক এই হামলায় স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই এক পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হামবুর্গের কাছে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি যুব কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খবর পেয়ে দ্রুত পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে একাধিক হামলাকারী এই ঘটনার সাথে জড়িত ছিল কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হামলার কারণ উদ্ঘাটনে জোরালো তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ।